জন্য আমার মনটা কত আনচান করে। রাতুল অসহায় সুরে বলে ওঠে। রাতুলের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মারিয়া। দাঁতে দাঁত চেপে বুলি ছাড়ে, আমি মারিয়া, ডায়রিয়া না। সে যাই হোক, আমার বন্ধুর দেওয়া নামটা সুন্দর, তাই এটাই ব্যবহার করব। কি বলো বন্ধু? ইয়ামিনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে বুলি ছাড়ে রাতুল। ইয়া মিন অসহায় মুখ করে বুকের পাশে হাত রেখে দাঁড়িয়ে আছে, যখন তখন হার্ট অ্যাটাক করতে পারে। সান্ডার বাচ্চা আন্ডা। কপাল কুচকে ইয়ামিনের দিকে তাকিয়ে বলে উঠে মারিয়া। কি বললে ডায়রিয়া? আমি সান্ডার বাচ্চা আন্ডা। রাতুল জোরে বলে উঠে। সাইড দেন হাউন আঙ্কেল। সুপের প্লেট হাতে নিয়ে বলে উঠে মারিয়া। তার কথা শুনে হু হু করে হেসে উঠে ইয়ামিন। ইয়ামিনের দিকে তাকিয়ে আছে রাতুল। শুনো ডায়রিয়া, আমার মন হাউন আঙ্কেলের মতো ছোট না, অনেক বড়। উদ্ধৃতি চিহ্ন। মারিয়া আর দাঁড়ায়নি, বড় বড় পা ফেলে বের হয়ে আসে রান্নাঘর থেকে। ইয়ামিন কটমট করে তাকানো দেখে রাতুল দাঁত কেলিয়ে দেয়। জানলার পাশে দাঁড়িয়ে আনা বাহিরের রাস্তার পানে তাকিয়ে আছে। কবে আপনার দেখা পাবো আমি? আপনার অপেক্ষায় আমি আজও অপেক্ষিত। মানুষ বলে অল্প চাওয়ায় জীবন সুন্দর, কিন্তু আমার কপালে তো ওই অল্পটুকু জোটে না। মৃদু স্বরে কথাগুলো বলে আনা। পাশ থেকে আলিফ ছোট ছোট পায়ে এগিয়ে এসে মাথায় হাত রাখে। মন খারাপ করিস না আনি, ভাইয়া হয়তো কোনো কাছে আটকে গিয়েছে, চলে আসবো খুব শীঘ্রই। উদ্ধৃতি চিহ্ন। মলিন হাসে আনা। আমি হারিয়ে গেলে না, না আমাকে কেউ খুঁজবে, না আমার জন্য কেউ কাঁদবে, না কারোর কিছু হারাবে। বড্ড একা রে আলিফ, এই দুনিয়ায় বড্ড একা একটা মানুষ আমি। 2 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। না আমার জন্মদাত্রী মা দেখতে গিয়েছে, না আমার প্রাণপ্রিয় স্বামী কোনো খোঁজ খবর নিয়েছে আমার। কেউ আমার জন্য ভাবে না, কেউ নেই আমার, আমি একা, বড্ড একা। মাথাটা নিচু করে চোখের পানি ফেলছে আনা। আনায়ার কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল আলিফের। আরেকটু এগিয়ে এসে আনায়াকে শান্ত করার চেষ্টা করছে আলিফ। কারো কণ্ঠে আতকে উঠে আনা। জামাইকে বিদেশ রেখে পর পুরুষের সাথে নষ্টামি করছিস? লীনা বেগম, লারার মা, রুমে ঢুকতে ঢুকতে শক্ত কণ্ঠে বলে ওঠে। আনায়ার আর আলিফ দাঁড়িয়ে যায়। আনা চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেই। ছোট মা, ও আলিফ, তুমি তো দেখেছ আগে অনেকবার আমাদের বাসায় এসেছে, তাও কেন এসব মিথ্যা অপবাদ আমার উপর দিচ্ছ? কোনো মিথ্যা অপবাদ দিচ্ছি না, একদম নাটক করবি না। জামাই বিদেশ, একটা বিবাহিত মেয়ে জামাই ছাড়া থাকতে পারে? পারে না। জামাই না থাকলে পর পুরুষের আশ্রয় নেয়। আমাকে বুঝাতে আসবি না, আমি বাচ্চা না, ঠিক আছে? উদ্ধৃতি চিহ্ন। চিৎকার করে কথাগুলো বলে উঠে লীনা বেগম। তার চিৎকার শুনে নিচ থেকে ইয়ামিন, রাতুল, মারিয়া, আয়েশা বেগম, ওয়াফি, ওয়াজিহা, দীপ্তি একার গম ওয়াজিহার মা চলে আসে আবরারের রুমে। কি হয়েছে রে আনা? আয়েশা বেগম আনায়াকে জড়িয়ে ধরে প্রশ্ন ছুড়ে দেয়। আনা মাথা নিচু করে হেঁচকি দিচ্ছে, কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। নিয়ে আর হবে, তোমার ছেলের বউয়ের প্রম লীলা দেখি। জামাই নেই পর পুরুষকে জড়িয়ে ধরে বসে আছে। উদ্ধৃতি চিহ্ন। ব্যঙ্গ করে কথাটা বলে লীনা বেগম। ছোট ভাবি সহজ সরল মেয়েটার দিকে এমন কথা তুলো না, এসব কথা আবরারের কানে গেলে রণক্ষেত্র বানিয়ে দিবে বাড়িটাকে। দীপ্তি বেগম বুলি ছাড়ে। আলিফ এগিয়ে আসে। আমি আর এই বাড়িতে আসব না, আমি চাই না আমার জন্য পবিত্র একটা মেয়ের জীবনে কলঙ্কের দাগ পড়ুক। বলেই রুম একারকে বেরিয়ে যায়। এখনও আনা হেঁচকি দিচ্ছে। মারিয়া পানি খেতে দিয়েছে। ইয়ামিন আর রাতুল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রাতুল কিছু বলতে নিলেও ইয়ামিন আটকে দেয়, আবরারকে না জানিয়ে কিছু বলতে চাচ্ছে না। আবরার যে সকল কিছু পরিদর্শন করছে তা ইয়ামিন আর রাতুল খুব ভালো করেই জানে। সারাদিনের কাজ শেষে একটু রেস্ট নিতে বসেছে আবরার। অফিস রুমে বসে আছে গায়ে গিয়ে, সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে। বাড়ির সকল কাণ্ড দেখতে ব্যস্ত। পাশেই অমি কাজ করছে। সোহান খাবার আনতে গিয়েছে নিচ থেকে। আবরার ছোট ছোট পায়ে রুমে চলে আসে। তার অফিসেই একটা পার্সোনাল রুম আছে। ধপ করে শুয়ে পড়ে আনায়ার কথাগুলো শুনে হালকা হাসে। আমার অভিমানী পাখি, খুবই শীঘ্রই আসব আমি, জান। সকল অভিমান ভুলিয়ে নিজের করে নিতে আসব। উদ্ধৃতি চিহ্ন। ল্যাপটপের হোমপেজে চুমু খাই, তাকিয়ে থেকে সুর তুলে আবরার। স্বপ্নে তার সাথে হয় দেখা। হুম বসে বসে ভাবি, তা একা একা সে স্বপ্নে আসে, তবু আমার এই শূন্য বুকটা পূর্ণ করার জন্য তোমাকে দরকার প্রাণ পাখি। বলেই আবার ল্যাপটপ অন করে লীনা বেগমের কাণ্ড চোখে পড়ে। আনায়াকেই দেখ। কারছে এতক্ষণ আনায়ার অভিমানী কথাগুলো 15 বার দেখছে আবরার, তাই আর লীনা বেগমের কাণ্ডগুলো চোখে পড়েনি। কটমট করে তাকিয়ে আছে আবরার। মেয়েকে দূর করেছি, এখন এই তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন আমার বউয়ের দিকে লেগেছে, একটার পর একটা বা তারা চিহ্ন লসাল আমার কপালের কেন আসে। ভালো হতে চাই, ভালো হতে দিবে না এরা আমারে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই কল করে ইয়ামিন আর রাতুল এর উদ্দেশ্যে। পরন্ত দুপুর, আকাশে সূর্যের প্রখর প্রতাপ, রাস হসন্ততা সহ চারদিক যেন গরমে উত্তপ্ত হয়ে আছে। চারদিকে শুধু গরম আর গরম। প্রতিদিনের মতো সবাই যে যার কর্মস্থানে যাচ্ছে, আবার কেউ বা ফিরে আসছে। দুপুরের ভ্যাপসা গরম, মানুষ অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ছে। দুপুরের খা রোধে ধুলো উঠা রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হেঁটে চলেছে 3 বান্ধু, আনা, মারিয়া, আলিফ।
চোখের চশমাটা একটু পরপর ঠেলে দিচ্ছে আলিফ। আনা তাকে কিছু বুঝাতে ব্যস্ত, তার কথা খুবই মনোযোগ সহকারে শুনে চলেছে আলিফ। তাদের ঠিক পিছনেই মারিয়া মনমরা হয়ে হাঁটছে, একটু পরপর হাই তুলছে। দুপুরের ভ্যাপসা গরমে মাথা ভনভন করে ঘুরছে মারিয়ার। গরমে নাক লাল হয়ে আছে, নাক মুখ কুচকে হাঁটছে। তার সামনেই আলিফ। আনা দুইজন কথা বলতে ব্যস্ত। সহস্রাধিক বার ক্ষমা চেয়েছে কাল ঘটনার জন্য আনা। আলিফ চুপচাপ শুনেই যাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না আলিফের উত্তর না দেওয়াতে। আরও বিরক্ত হয়ে আছে মারিয়া। তোর সমস্যা কি? পায়ে ধরে মাফ চাইলে তুই কথা বলবি। রেগে মারিয়া বুলি ছাড়ে। মাফ চাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, সো আজাইরা প্যাকপ্যাক বন্ধ কর, অসহ্য লাগছে। আলিফ চশমা পিছনে ঠেলে জবাব দেয়। তার পিছনে আরও কিছু কথা শোনাতে চেয়েছিল, কিন্তু পিছন থেকে আসা ডাকে চুপ হয়ে যায়। ডাকটা শুনে নাকমুখ কুচকে ফেলে মারিয়া। ডায়রিয়া। রাতুল দৌড়ে এসে দাঁড়াই মারিয়ার সাথে। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমরা। দেখো এই গরমে রোদে তোমার জন্য দাঁড়িয়ে থেকে 2 গ্রাম শুকিয়ে গিয়েছি আমি। উদ্ধৃতি চিহ্ন। রাতুলের কথা শুনে বড় একটা শ্বাস ফেলে মারিয়া। রাতুলের এসব কথায় অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই আর কানে তোলেনি সে। তার মতে হেঁটেই চলেছে। পিছন থেকে বড় বড় পা ফেলে এগিয়ে আসে ইয়ামিন। মারিয়ার পাশেই রাতুল, তাই মারিয়ার পাশে জায়গা না পেয়ে মারিয়ার ঠিক 2 পা দূরে হেঁট এ কার চলেছে। মারিয়া ইয়ামিনের উপস্থিত টের পায়নি। পাশে পায়ের সাথে পা মিলিয়ে হেঁটে চলেছে রাতুল। আর চোখে একবার তাকাই রাতুলের পানে বাম হাত বুকে গুজে ডান হাতের নখ দাঁত দিয়ে কামড়ে দিচ্ছে। রস্যই কারক, যেমন বাচ্চাদের মতো। মিটমিট করে হাসছে মারিয়া। 2-3 বার এদিক ওদিক তাকিয়ে দেখে মারিয়া কোথায় দেখা না পেয়ে চুপচাপ হাঁটায় মনোযোগ দেয় মারিয়া। আনা আর আলিফ, তাদের কথায় এতই ব্যাস যে পাশের 2 জনের উপস্থিত টের পায়নি তারা। পিছন থেকে কারো কথায় আলিফের ধ্যান ভাঙ্গে। ব্রো। উদ্ধৃতি চিহ্ন। পিছন থেকে ডাক আসায় 3 জন একসাথে পিছনে ফিরে। মারিয়ার চক্ষু ছানাবর হয়ে গেছে, এতক্ষণ খুঁজেও পায়নি এখন কোথা থেকে আমদানি হলো। কিন্তু মুখ ফুটে কিছু বলেনি। আনা মুচকি হেসে উঠে রাতুল আর ইয়ামিনকে দেখে। কখন এলেন আপনারা? এই তো আম্মা, তুমি যখন এই হাদারামটার সাথে কথা বলছো ঠিক তখনই। রাতুল মুখ থেকে হাত সরিয়ে বুলি ছুড়ে। আলিফ কটমট চোখে তাকায়। তার তাকানো দেখে ইয়ামিন পাশ থেকে টান দিয়ে পিছনের দিকে নিয়ে যায়। তোর কি টুনটুনি নেই? রাতুল মুখটা ভার করে বলে উঠে। তার বলা কথা শুনে আলিফের হাত জায়গা মতো চলে যায়। অসভ্য। পরিবারের শিক্ষার ঘাটতি রয়েছে আপনাদের মাঝে। আমি আপনাদের ছোট ভাইয়ের বয়সী। আলিফ রেগে কথাটা বলে উঠে। আরে ইয়ার রেগে কেন যাচ্ছ? তোমার পাখির প্রতি মায়া যদি তাকে, তাহলে আবরারের প্রাণপাখির থেকে দূরে থাকো, নয়তো শাহবাগে তালি দিতে হবে। আইমিন হিজড়া বানিয়ে দিবে আমার আব্বা। রাতুল মুখটা কাছে নিয়েও বলে উঠে। পাশ থেক এ কার? ইয়ামিন মুচকি হাসেট। তাদের 2 জনের বলা কথা শুনে আলিফ ঘামতে শুরু করে। আর এই কথাগুলো যদি আম্মার কানে বলার চেষ্টা করো, তাহলে আজ থেকেই প্র্যাকটিস করো তালি দেওয়া। উদ্ধৃতি চিহ্ন। রাতুল হেসে বলে উঠে। ইয়ামিন মুচকি হেসে ছেড়ে দেয়। পাশ থেকে মারিয়া আর আনোয়া আড়ি পেতে শুনতে চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ। আলিফের চলে যাওয়া দেখে আনা পিছন থেকে ডেকে উঠে। তার কথার পাত্তা না দিয়ে আলিফ চলে যায়। লিফের যে কি হয় বুঝি না আমি। কথার মাঝেই আমিনা বেগমের কল আসার চুপ হয়ে যায় আনা। ফোন কানে ধরে দাঁড়িয়ে পড়ে মাঝ রাস্তায়। ইয়ামিন আর রাতুল ভ্রু কুচকে তাকিয়ে আছে আনায়ার পানেকে কল করেছে বুঝার চেষ্টা করতে। আনা নাম মুখ শক্ত করে 2 দিন পর যাবে বলে কল কেটে দেয়। ইয়ামিন 2 বার জিজ্ঞেস করেও কোনো উত্তর না পাওয়ার পরবর্তীতে আর কোনো প্রশ্ন করেনি। আনা নাক মুখ কুচকে বাড়ির দিকে পা বাড়ায়, বড় বড় পা ফেলে। আনায়ার পায়ের সাথে পা মিলাতে ব্যথ মারিয়া। বিরক্ত হয়ে বুলি ছুড়ে। কি সমস্যা? ঘোড়ার মতো দৌড়াচ্ছি কেন? এই গরমে হাঁটতে ভালো লাগছে না তাই। তাড়াতাড়ি হেঁটে বাসায় যাব, তুই রিকশায় উঠে পড়। উদ্ধৃতি চিহ্ন। মারিয়াকে রিকশায় তোলে আনা বাসার উদ্দেশ্যে পা বাড়াই। আবরার সবে শাওয়ার নিয়ে এসে তৈরি হচ্ছে। আজকে খান গ্রুপের সাথে 200 কোটি টাকার একটা ডিল করবে, তার উপর লন্ডনের কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। সকল কিছু সামনে বাংলাদেশ যাওয়ার সময় এই হয়ে উঠছে না। আর গিয়েই বাকি করবে, বউয়ের কাছে যেতে পারে না, গভীরভাবে চুমু খেতে পারে না। বউকে দেখলেই গায়ক আকার চন্দ্রবিন্দুটা দিয়ে উঠে মনটা চাই ইন্টিমেন্ট করতে, কিন্তু তার বেসামাল আদর সহ্য করতে পারবে না, তাই একটু সময় নিচ্ছে। বিরতির করছে আবরার। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত আবরার। কারো পায়ের আওয়াজ রস্য উকার নিয়ে আয়নার বিপরীত পার্শ্বে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে চোখে লাল আভা ভেসে ওঠে। ছোট ছোট পায়ে মেলিসা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, মুখে হাসির চাপ স্পষ্ট। এগিয়ে এসে আবরারের সামনে দাঁড়াই। তোমার জন্য কফি এনেছি। হু ডারিড টু এন্টার মাই বেডরুম? আবরার চিৎকার করে বলে ওঠে। আবদারের চিৎকার শুনে মেলিসা কেঁপে ওঠে। আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, ভেবেছি তুমি আমাদের কোম্পানিতে যাবে, তাই তোমার সাথে যাব। স্টপ ইউ ফুতারা চিহ্ন ড্রামা। আইল ব্রেক মাই লেগ ইফ আই সি সাচ কারেজ ইন দ্য ফিউচার, গেট আউট। রাগে চোখ 2টা বন্ধ করে ফেলে হুঙ্কার ছাড়ে অমি। সোহান। আবরারের চিৎকারে বড় বড় পা ফেলে রুমে আসে সোহান। সোহানকে দেখে আবরারের রাগ দ্বিগুণ বেড়ে যায়।
তোরা কি বা তারা চিহ্ন ফালার জন্য থাকিস? বলেই তেরে যায় আবরার। মাঝখানে ফোড়ন কাটে অমি। কাপা কাপা হাত আবরারের বাহুতে রাখে। এক ঝটকায় সরিয়ে ফেলে হাত। আমার পারমিশন ছাড়া যদি কেই আমার বাসায় প্রবেশ করে, তোদের একদিন কি আমার যে দিন লাগে। দাঁতে দাঁত চেপে বলে উঠে আবরার। সোহান বিনয়ের সাথে মেলিসাকে চলে যেতে বলে। মেলিস আকার আবরারের এহেন কাণ্ডে অবাকের চরম পর্যায়ে পৌঁছেছে। কাদো কাদো মুখ নিয়ে বাসা থেকে বের হয়ে যায় মেলিসা। আবরার চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দেই হাতের তর্জনী আর মধ্যমা দিয়ে মাথা চেপে ধরে। প্যান্টের পকেটে বেজে উঠায় ফোনে চরম বিরক্ত হয় আবরার। ফোনটা ডিল ছুড়ার জন্য হাতে নিলেই স্ক্রিনে ভেসে উঠা নাম দেখে থেমে যায় হাতটা। সোফা থেকে উঠে সোহান আর আমিকে কঠোর স্বরে রুম ত্যাগ করতে বলে একার ডের কোণে বসে পড়ে বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। ফোনটা রিসিভ করে প্রেয়সীর স্নিগ্ধ মুখ। তা দেখে হৃদয়টা প্রশান্তিতে ভরে ওঠে। সবসময় এমন সেজেগুজে থাকেন কেন? মেয়েদের সাথে প্রেম আদাত প্রদান করেন মনে হয় সবসময়। গুন্ডামি করতে জানি, নষ্টামি না। উদ্ধৃতি চিহ্ন। আবরার আনায়ার পানে তাকিয়েই বুলি ছাড়ে। আবরারের জবাবে আনা শান্তির নিঃশ্বাস ফেলে। বিদেশ সুন্দর সুন্দর মেয়েদের পেয়ে আমাকে তো বলেই গিয়েছে মাফিয়া। গত দুদিন হাসপাতালে ভর্তি ছিলাম, একবার খবর নেওয়ার প্রয়োজন বোধ করেননি। আনা মাথা নিচু করে বলে ওঠে। আবরারের দৃষ্টি স্তব। আর রইল খবর নেওয়ার কথা। তোমার প্রতিটি নিঃশ্বাসের খবর পর্যন্ত আমি রাখি। উদ্ধৃতি চিহ্ন। আবরারের জবাবে আনা মাথাটা নিচু করে ফেলে। আনা মাথা নিচু করা দেখে আবরার নিঃশব্দে হাসে। আপনি কবে আসবেন? মৃদু স্বরে বলে উঠে আনা। বেসামাল আমি তাকে সামলাতে পারবে? বেসামাল আমি তাকে যদি সামলাতে পারো তাহলে আজকে রাতেই আসব। উদ্ধৃতি চিহ্ন। আবরারের কথার মিনিং বুঝে লজ্জায় আস্ত হয়ে পড়ে আনা। চট জলদি কল কেটে দেয়। এই লোকটার সাথে কথা বললেই অশ্লীল কথা এ কার হবে মুখ দিয়ে। আনা দুই হাত মুখ ঢেকে ফেলে। ইশকি লজ্জা, লজ্জা, লজ্জা। গাড়ির স্টিয়ারিংয় শক্ত করে ধরে দাঁতের উপরে দাঁত ঘষে যাচ্ছে আবরার। পাশেই সোহান বসে আছে, চোখে মুখে ভয়ের ছাপ স্পর্শ। কাপা কাপা হাত রাখে আবরারের বাহুতে, তাতে যেন আরও তেতে উঠে আবরার। রতারা চিহ্ন তো আভা চোখ নিয়ে থাকায় শোভানের পানে আবরারের তাকানো দেখে সোহান কেঁপে উঠে। পিছনে অমি বসে আছে চোখ সম্পূর্ণ ল্যাপটপে। দিকে মনে মনে অমিও ভয় পাচ্ছ, কিন্তু তা প্রকাশ করছে না। মন চাইছে এই মেলিসাকে চাপড়াতে। আবরার আর অমি একজনের মেয়েদের থাপড়ানোর উপর পিএইচডি করা, আরেকজনের গালি দেওয়ার উপর। খুব রস্যই কার্ডে গাড়ি চালানো শুরু করে আবরার। সোহান সিটের পাশে হাত দিয়েও জোরে চেপে বসে আছে, ভয় থামার জন্য ও বলতে পারে না। প্রায় 10 মিনিট পর অমির গম্ভীর আওয়াজ। রাগ একটু কমা ভাই, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। উদ্ধৃতি চিহ্ন। পিছন ঘরে অমির প্রাণে তাকাই আবরার। কটমট করে বুলি ছাড়ে। ওরে তোর সাথে বিয়ে দিয়ে দেই। আবরারের মুখে এই কথাটা আশা করেনি অমি। অবাক চোখে তাকিয়ে আছে আবরারের পানে। পাশ থেকে সোহান মুচকি হেসে ওঠে। মেয়েটাকে তোর মনে ধরেছে তাই তুই ওর হয়ে সাফাই গাইছিস? পছন্দ না হলে তো এতক্ষণে কয়েকটা থাপ্পড়ের দাগ ওই মেয়ের গালে থাকত। অমি এতক্ষণে বুঝেছে কেন আবরার এখনও তাদের উপর রেগে আছে। পাশ থেকে সোহান বলে উঠে, অনেকদিন যাবৎ বিয়ে খায় না, আর 3 জন ঠিক জন্মে না। দ্বারা আমি রাতুল ইয়ামিনকে কল দেয়। উদ্ধৃতি চিহ্ন। আর মেলিসার মায়ের সাথে তোকে। আবরার শোভানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠে। মুখটা অসহায় করে বসে থাকে সোহান। আর কিছু বললে পরে আবার মুখের কথাটা সত্যিই করে ফেলবে আবরার, তাই আর কথা বাড়ায়নি। অমি আর সোহান মাঝ রাস্তায় নেমে পড়ে, উদ্দেশ্য মেলিসার ইটিসপিটিস করা। আবরার সোজা অফিসে চলে যায়। দুপুর 3টা। চৌধুরী বাড়িতে দুপুরের খাবারের সময় এখন। সবাই একসাথে খেতে বসেছে টেবিলে। আয়েশা বেগম আর আনা খাবার পরিবেশন করতে ব্যস্ত। আয়েশা বেগম অনেকবার আনায়াকে খাবার খেতে বসতে বলেছে, কিন্তু আনা তা করতে নারাজ। সে সবার শেষে খাবে বলে জানিয়েছে। সকলে খাবার খেতে ব্যস্ত। কলিং বেলে চাপ পড়তেই সকলে একসাথে মেইন দরজা পানে তাকায়। আনা বড় পা ফেলে দরজার দিকে এগিয়ে যায়। দরজার অপর পাশের অপরিচিত এক সুদর্শন যুবককে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কে আপনি? কাকে চাই? অপর পাশের ব্যক্তি মুগ্ধ চোখে তাকিয়ে আছে আনায়ার দিকে। আনায়ার করা প্রশ্ন তার কান পর্যন্ত পৌঁছায়নি। আপনি কে? উদ্ধৃতি চিহ্ন। আমি এই বাড়ির মেয়ে। এইটা আজিম চৌধুরীর বাড়ি না? জি হ্যাঁ। তাদের অসমাপ্ত কথার মাঝেই এগিয়ে আসে আয়েশা বেগম। আয়েশা বেগমকে দেখে এগিয়ে এসেছি জড়িয়ে ধরে। কেমন আছো বড় আম্মু? হাত বাড়িয়ে দেই আনায়ার পানে। হাই কিউটি পাই, আমি ভিকি শিকদার। উদ্ধৃতি চিহ্ন। আনা দ্বিধায় পড়ে যায়, হাত দিবে নাকি। ভিকি হাত জোর করে নিয়ে নেয় হাত। এটো হাত নিয়ে এগিয়ে আসে দীপ্তি বেগম, ওয়াফি, ওয়াজিহা। জড়িয়ে ধরে সবার সাথে কুশল বিনিময় করে ভিকি। রাতুল আর ইয়ামিন তাকিয়ে দেখছে, চিনতে ব্যর্থ তারা। রাতুল ওয়াফিকে ডেকে উঠে, এইটা আমার মামাতো ভাই ভিকি শিকদার। উদ্ধৃতি চিহ্ন। রাতুল বিবরবির করে বলে উঠে, নতুন পাগলের আমদানি। এসেই সোজা আমার আম্মার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আব্বা গো, তুমি কবে আসবা, নয়তো তোমার কপালে সতীন জোটে যাবে। আকার মিন মাথায় চাপটি মারতেই বিড়বিড় করা বন্ধ হয়ে যায়। খাবার শেষে সবাই যে যার রুমে চলে যায়। এই সময়টাই সবাই রেস্ট নেয়। আনা কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়েছে। 2 দিন পর পরীক্ষা, তাই এখন পড়াই মন দিয়েছে।
তিনজন মন দিয়ে আড্ডা দিচ্ছে ওয়াফি, ওয়াজিহা, ভিকি। অনেকদিন পর ভাইকে পেয়ে উৎফুল্ল দুই ভাই বোন। ভিকির গলা জ্বলে বসে আছে ওয়াফি। উপর থেকে নামছে রাতুল আর ইয়ামিন। ওয়াফি ডেকে উঠে দুইজনকে তাদের সাথে আড্ডায় যোগ দিতে বলেছে। রাতুল বসতে বসতে বুলি ছাড়ে, ভিখারি কি অবস্থা। সবাই হকচকিয়ে যায় এই কথা শুনে। এইখানে ভিখারি কোথা থেকে এলো? ইয়ামিনও বুঝতে পারেনি। ওজ নুক্তা আকারফি চারপাশ ভালো করে পর্যবেক্ষণ। ভিখারি তো আসেনি ব্রো, ভিখারি কই পাইলা? উদ্ধৃতি চিহ্ন। ওয়াফি রাতুলের উদ্দেশ্যে বলে, আরে এ আর ভিখিকে সুন্দর নামটা উপহার দিলাম। ভিকি বুকার মতো তাকিয়ে আছে কি বলে এসব? তার এত সুন্দর নামটা খাইয়া দিল এই ছেলে। রাতুলের কথা শুনে পাশ থেকে ইয়ামিন মুখ টিপে হেসে ওঠে। ওয়াফি বরফ চোখ করে তাকিয়ে আছে কি বলে এইসব সবাইকে এমন আজগুবি নাম কেন দেই এই ছেলে? ভিকি আর কোনো কথা না বাড়িয়ে উঠে চলে যায়, তার পিছন পিছন ওয়াজিহাও চলে যায়। রাতুল দাঁত কেলিয়ে দাঁড়িয়ে পড়ে ইয়ামিনকে নিয়ে বছর হয় উদ্দেশ্য আনায়ার কোচিং। আন্ডারস্কোর 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 100 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের নিচে আকার চন্দ্রবিন্দু রিয়ে আছে অমি আর সোহান। এইটা মেলিসার অফিস। মেলিসার সাথে দেখা করতে এসেছে এই দুটি যুবক। তার সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বলে জানিয়েছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বিকাল 5টা দেখা করবে বলে জানিয়ে মেলিসা এখন তার দেখা করার কথা শুনে দুষ্টু হাসি দিয়ে বেরিয়ে আসে দুই বন্ধু। সকল কাজ শেষ করে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বসে আছে আবরার। বাপের পরিকল্পনা দেখতে ব্যাস। লোকে বলে ছেলেদের সতীন হয় না, আমার সতীন আমার বাপ। মানুষ যে বলে গড়ের শত্রু বিভীষণ ঠিকই। নিজের বউটা রেখে আমার বউটার পিছনে লেগেছে। বাপের ভিডিও দেখতে দেখতেই বলে উঠে আবরার। গধূলি বিকেল যখন রোদ ডুবে যেতে থাকে এবং আকাশের রং পরিবর্তন হয়, তখন এক বিশেষ মূর্ছনার সৃষ্টি হয়। এই সময়টায় প্রকৃতির সৌন্দর্য যেন ফুটে উঠে কোনো শিল্পীর আঁকা ছবিতে। প্রকৃতির সৌন্দর্য হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। গধূলি বিকেলে আকাশের রং, মাটির গন্ধ, ডুবে যাওয়া সূর্যটা যেন গভীর অনুভূতি তৈরি করে। বিশেষ মুহূর্তগুলো স্মরণীয় হয়ে উঠে বিকেলের মিষ্টি রোদে। এই গধূলি বিকেলে আনমনে হেঁটে চলে 19 বছরের এক তরুণী। ফার্মগেট থেকে কোচিং শেষ করে পা বাড়াই মায়ের বাড়ির উদ্দেশ্যে। টানা 15 মিনিট হাঁটার পর কাঙ্ক্ষিত ঠিকানায় চলে আসে আনা। কয়েকবার কলিংবেল চাইতেই আমিনা বেগম দরজা খুলে দেয় ছোট ছোট পায়ে। বাসার ভিতর প্রবেশ করে আনা। আমিনা বেগম বিধ্বস্ত হয়ে বসে আছে। আনা ভ্রু দুইটা উঁচু করে মায়ের দিকে তাকিয়ে আছে। চুলগুলো এলোমেলো, নাক চোখ লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কতদিন ধরে না ঘুমিজ। নুক্তায় কার আছে? মায়ের এহেন চেহারায় আনায়ার বুকটা কেঁপে ওঠে। কাপা কাপা গলায় বুলি ছাড়ে, কি হয়েছে? আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? আনায়ার কথায় আমিনা বেগম পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে কান্না আটকানোর চেষ্টা করছে। সকল কান্না গলায় দল পাকিয়ে আটকে আছে। গলা দিয়ে কোনো আওয়াজ করতে ব্যর্থ আমিনা। আমাকে বলেন কি হয়েছে? কোনো সমস্যা? মায়ের পাশে বসে ডান হাত নায়ার মুঠোবন্দি করে ভুলে ওঠে। তোমার আঙ্কেলকে গত দুদিন যাবৎ পাওয়া যাচ্ছে না। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলেই মাথা নিচু করে ফেলে আমিনা বেগম। দাঁত দুইটা কাচুমাচু করে বলে, আবরারকে যদি বলতে একটু খুঁজতে সাহায্য করতে। দুইটা মেয়ে, এ নিয়ে কি করব, কোথায় যাব, কি খাবো, কিছুই বুঝে উঠতে পারছি না। মাথাটা নিচু করে বলে উঠে আমিনা বেগম। কথার ফাঁকে কয়েকবার ঢোক গিলে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করছে আমিনা বেগম। মাথা তোলে আনায়। আকার চোখে চোখ রেখে হু হু করে কেঁদে ওঠে আমিনা বেগম। আনা পাশে বসে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। নানান কথায় মাকে শান্ত করতে চাই, কিন্তু মাকে শান্ত করাই ব্যর্থ আনায়। আমিনা বেগমের ফোনের শব্দে কান্না থামিয়ে ভেজা চোখে ফোনের স্ক্রিনে তাকায়। কান্না মাখা মুখে মুচকি হাসি ভেসে ওঠে। তাড়াহুড়ো করে কল ধরে। টানা 2 দিন পর প্রাণপ্রিয় স্বামীর কলে শান্তির শ্বাস ফেলে আমিনা বেগম। আমিনা, তুমি চিন্তা করো না, আমি খুবই শীঘ্রই ফিরব। একটা কাজে লন্ডন এসেছি, তোমাকে বলার মতো সময় পাইনি। সালমানের মুখে কথাটা শুনে শান্ত হয় আমিনা বেগম, জোরে একটা নিঃশ্বাস ফেলে। তাহলে আমি আসি মা। আনায়ার সোফা থেকে দাঁড়িয়ে বলে ওঠে। আমিনা বেগম হাসি মুখে ছেড়ে দেয় মেয়েকে। কত ভালোবাসা তাদের মধ্যে। আব্বুকেও এত বেশি ভালোবাসত, কিন্তু আব্বুর ভালোবাসা খুব বেশি দিন স্থায়ী হয়নি। আকার মায়ের কপালে। আল্লাহ, তুমি আমার মায়ের জীবন থেকে তার ভালোবাসা কেড়ে নিও না। একবার হারিয়ে পাগল প্রায় ছিল, এখন হারালে হয়তো মরেই যাবে। আনা আনমনে কথাগুলো বলে ওঠে। রমনা পার্কে হাঁটছে নতুন কাপল মারিয়া আর রাতুল। লাজুকতা ভরা মুখে বসে আছে মারিয়া, এই তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে ইয়ামিন। কিছু বলতে চাই কিন্তু সংকোচ বোধ করছে। কয়েকবার বলতে গিয়েও ব্যর্থ হয় ইয়ামিন। এইভাবে বসিয়ে রাখার জন্য দেখা করতে বলেছেন? উদ্ধৃতি চিহ্ন। নামমুখ কুচকে প্রশ্ন করে মারিয়া। প্রায় 1 ঘন্টা যাবৎ বসে থেকে বিরক্ত এখন। মারিয়ার প্রশ্নে থমথম খেয়ে যায় ইয়ামিন। কিছু বলতে যাবে তার আগেই হুড়মুড়ি। প্রবেশ করে রাতুল। এক লাফে ইয়ামিনে খুলে বসে পড়ে। রাতুলের একম কাণ্ডে মহা বিরক্ত ইয়ামিন। তোর সমস্যা কি? বিরক্ত মাখা কণ্ঠে বলে ইয়ামিন। ইয়ামিনের কথায় রাতুল খোল থেকে নেমে মারিয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে, আরে ডায়রিয়া যে এইখানে কেন? উদ্ধৃতি চিহ্ন।
আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করে চিৎকার করে উঠে রাতুল, আল্লাহ, এইটা দি পার্ক, তোরা পার্কে কি করতে আসছি ইয়ামিন? বেচারি ডায়েরিজ, নুক্তা আকারকে বোকা বানিয়ে নিয়ে আসছিস আমি সিউর, আর ওইদিকে তোর আম্মা প্রেগন্যান্ট। নাউজুবিল্লাহ, আমার আম্মার বয়স 50 পেরিয়ে 51। ইয়ামিন ভ্রু কুচকে বলে উঠে, আরে ভাই, তোর 32 নাম্বার গার্লফ্রেন্ডের কথা বলছি। দেখতে তোর আম্মা আম্মা লাগে, মাঝে তোর থেকে বড় লাগে, তাই আম্মায় বলছি। রাতুলের এসব কথা শুনে বেচারি মারিয়া কাদো কাদো মুখ দিয়ে পার্ক থেকে বেরিয়ে আসে। পিছন থেকে ইয়ামিন কয়েকবার ডাকলেও কোন ও কার সরা দেয়নি মারিয়া। এইবার ইয়ামিন কটমট চোখে তাকায়, ইয়ামিনের তাকানো দেখে দাঁতকেও হেসে ওঠে। তোর এমন অত্যাচারে আমার কি মনে হয় জানিস? না জানালে জানব কি করে? দাঁত বের বলে রাতুল, উদ্ধৃতি চিহ্ন, তুমি শাহবাগের বখাটে আর আমি ইডেন কলেজের অসহায় বালিকা। ইয়ামিনের কথায় রাতুল হু হু করে হেসে ওঠে। আল্লাহ, কি দিন আইলো ছেলেরা নিজেকে মেয়ে দাবি করে। তা বন্ধু, তুমি তোমার টুনটুনি কেটে মেয়ে হয়ে যেতে পারো, আমি কিন্তু একদম সহজ সরল ভাদ্র ছেলে। উদ্ধৃতি চিহ্ন, রাতুলের কথায় ইয়ামিনের হাতে ফুল ছিল, তা ছুঁড়ে মারে। ছি বন্ধু, আমার ছেলেদের প্রতি ইন্টারেস্ট নাই, এসব ফুল মেয়েদের থেকে ছুঁড়ে দিও। ইয়ে আকার মিন কটমট করে পা থেকে জোতা খুলে ছুঁড়ে মারে রাতুল, তা হাত নিয়ে এক দৌড়ে পার্কের বাহিরে। বসার কনফারেন্স রুমে বসে আছে আবরার, চোখে মুখে গম্ভীরতার চাপ। আবরের সামনে বসে আছে খান গ্রুপের প্রেসিডেন্ট টের এলেন খান। আজকে 200 কোটি টাকার একটা কন্ট্যাক্ট করার কথা ছিল, কিন্তু আবরার তা বাতিল করে দিয়েছে, সেই নিয়েই কথা বলতে এসেছে এলেন। আবরার ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে, তার সামনে বসে থাকা এলেন যেন তার কাছে অদৃশ্য। আবরার কন্ট্যাক্ট বাতিল করার মানে কি? আপনি জানেন কত টাকা লস হবে খান গ্রুপের? নো নিড। উদ্ধৃতি চিহ্ন, বাট ওয়াই? তোর গর্দব মেয়েকে ঠিক কর, যেখানে সেখানে ঢুকে পড়ে আরও কিছু বলছে চেয়ে এ কাটছে, তার আগেই কল ভেজে উঠায় আবরার আঙ্গুল দিয়ে ইশারা করে বেরিয়ে যাওয়ার জন্য। 2 আঙ্গুলের সংকেত পেয়ে বের হয়ে আসে এলেন। প্রাণপাখি নামটা দেখে গম্ভীর মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। একটু সময় নিজ নুক্তায় কার কলটা রিসিভ করতেই মেসেজ উঠে প্রিয়জনের মুখ। আনায়ার ট্রি টপসের গলা দিয়ে হালকা দেখা যাচ্ছে বক্ষ। সেই স্থানে তাকিয়ে আরবরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, ইউ আর সো হট বেবি। আবরারের এমন কথায় আনা গলাটা পিছন নিয়ে আদরি স্বরে বলে ওঠে, শুনছেন স্বামীজান? আনায়ার মুখে এমন কথা শুনে আবরার বুকে হাত দেয়। এখন যদি কন্ট্রোলেস হয়ে পড়ি, এর দায়ভার কে নিবে বউ? আমি প্রেগন্যান্ট। আনা মাথাটা নিচু করে নরম স্বরে বলে ওঠে, দেখেছ বউ, আমার ডিএনএ এর কি পাওয়ার বাতাসে তোমার কাছে চলে গিয়েছে। কথাটা শুনে আনা লজ্জায় কল কেটে দেয়। আবরার হেসে উঠে আনায়ার এমন কাণ্ডে। আমাকে জ্বালাতে এসে নিজেই জলে গেল বোকা বউ। মুখটা ভার করে একা বলে মুখ ফুলিয়ে আওড়াচ্ছে আনা, এইটা কি হলো? আমি নিজে ওনাকে জ্বালাতে গিয়েছিলাম, এখন নিজেই লজ্জা পেয়ে চলে আসতে হলো।